প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। দনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের এ বিষয়ে ক্লাস নিয়ে থাকি। আজও এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের 7ম অধ্যায় অর্থাৎ মান ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে ক্লাসগুলো তোমরা নিশ্চয় শুনেছো, দেখেছো, বুঝতে পেরেছো। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় 7ম অধ্যায় মান ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই অধ্যায়ে যে বিষয়গুলো অধ্যায়টা আলোচনা পড়লে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, বুঝতে পারবো, সেটা হলো যে মান ব্যবস্থাপনা কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারবো। এবং মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন, সেই বিষয়টাও আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং যদি কোনো প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রে তার কি ধরনের খরচ হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি মান ব্যবস্থাপনার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, শুনবে, অনুধাবন করার চেষ্টা করবে। তো প্রথমে আমরা মান ব্যবস্থাপনা কি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান আধুনিক কারবার জগতে মান ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্রেতারা সবসময় মান সম্পন্ন পণ্য চায় এবং যেই পণ্যটির মধ্যে মানের বিষয়টি ভালো, যে মানের বিষয়ে যদি কোনো ক্রেতা কোনো পণ্য সম্পর্কে সুনিশ্চিত হতে পারে, তাহলে সে সেটা ক্রয় করে এবং নির্দ্বিধায় সে সেটা ক্রয় করে এবং ব্যবহার করে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই মানটি হলো ক্রেতাদের প্রত্যাশার বহিঃপ্রকাশ। অর্থাৎ মানের মাধ্যমে ক্রেতারা যেই পণ্যের ভেতরে যে প্রত্যাশাগুলো করে, মানের মাধ্যমে সেগুলোকে বহিঃপ্রকাশ ঘটানো হয়ে থাকে। তো এই মানের যে বিষয়টি, এই মানের বিষয়টি ব্যবস্থাপনায় করা হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের ব্যবস্থাপনা করা বা ব্যবস্থা করা। অর্থাৎ ক্রেতারা পণ্যের ভিতরে যে প্রত্যাশাটা করছে, যে চাহিদাটা বা অভাব বা প্রয়োজনটা পরিপূরণের জন্য তারা এই পণ্যটি ব্যবহার করবে, পণ্যের ভিতরে তারা এই ধরনের প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণের যে ব্যবস্থা করা, এইটি হলো মান ব্যবস্থাপনা। এবং এই মান ব্যবস্থাপনা ক্রেতাদের সন্তুষ্টিকে বিবেচনা করে, ক্রেতার যে সন্তুষ্টির বিষয়, সেই ক্রেতার সন্তুষ্টি বিষয় প্রদানের অর্থাৎ সন্তুষ্টি নিশ্চিতকরণের বিষয়টি গুরুত্ব দিয়ে এবং সেইটার উপরে বেস করে পণ্য তৈরি করে সরবরাহের যে নিশ্চয়তা প্রদান করা হয় এই মান ব্যবস্থাপনার মাধ্যমে। তো সাধারণ কথা আমরা বলতে পারি যে মান ব্যবস্থাপনা হলো ক্রেতা যে প্রত্যাশা করে এবং সে প্রত্যাশার সন্তুষ্টি বিধানের চেষ্টা করে, সেই সন্তুষ্টি অনুযায়ী পণ্য মানের নিশ্চয়তা বিধান করা। এবং শুধু নিশ্চয়তা বিধান করা নয়, এই মানটা যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে, ধারাবাহিকভাবে যাতে একই মানের বা ক্রমাগতভাবে উন্নত মানের পণ্য যাতে ক্রেতারা পায়, এইটি বজায় রাখার জন্য এই মান নির্ধারণের পাশাপাশি যেই প্রক্রিয়ায় পণ্যটি উৎপাদন হবে সেই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়টিও মান ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্রেতাদের যে সন্তুষ্টি অর্জিত হবে সেই অনুযায়ী মান নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চিতকরণের বিষয়টি করতে হবে পণ্য উৎপাদনের বা পণ্যের মান নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মাধ্যমে। তো পণ্যর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াও যাতে উন্নত হয় এবং ধারাবাহিকভাবে যাতে পণ্য মান উন্নয়ন হয়, পণ্য মান বজায় থাকে, সেই সার্বিক ব্যবস্থাপনাটি হলো মান নিয়ন্ত্রণ মান ব্যবস্থাপনা। এখানে একজন বিশেষজ্ঞের কথা বলা হয়েছে, কেনেথ রোজ। তিনি বলছেন যে মান ব্যবস্থাপনা হলো মানের নিশ্চয়তা বিধান করা এবং মানের অধিকতর ধারাবাহিকতা বজায় রাখার জন্য পণ্য মানের পাশাপাশি প্রক্রিয়া নিয়ন্ত্রণ।
অর্থাৎ এখানে মান ব্যবস্থাপনার কথা যেটি বলা হচ্ছে সেটা হলো ক্রেতারা যে প্রত্যাশা পূরণের জন্য পণ্যটি ক্রয় করবে সেটি যাতে নিশ্চিত থাকে সেই জন্য মানের নিশ্চয়তা বিধান করা, যাতে সেই মানের পণ্য উৎপাদন হয় এবং এই মান যাতে সার্বক্ষণিকভাবে বজায় থাকে তার জন্য শুধু মানের বিষয়টি লক্ষ্য করলে হবে না, যে প্রক্রিয়ার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করা হবে, মান নির্ধারণ করা হয়, সেই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়টিও মান ব্যবস্থাপনার আওতার মধ্যে পড়ে থাকে। তা এই বিষয়টি হলো মান নিয়ন্ত্রণ। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান, ক্রেতার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টি, উচ্চ মুনাফা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের অপচয় হ্রাস ও মজুদ পণ্যের কাম্য স্তর বজায় রাখার যে একটি ধারাবাহিকতা, সেটি হলো মান ব্যবস্থাপনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান করা, অর্থাৎ মান ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনকারীরা ক্রেতাদেরকে যে একটি সর্বোৎকৃষ্ট মানের পণ্য বা সেবা সরবরাহ করছে সেই বিষয়টি নিশ্চিত হয় মান ব্যবস্থাপনার মাধ্যমে। পাশাপাশি এই মান ব্যবস্থাপনার মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের ব্যবস্থা করা হয়, কারণ মান নির্ধারণ, ক্রেতারা যে মানে পণ্য চায় পণ্যের ভিতরে যদি সে মান বজায় থাকে তাহলেই ক্রেতারা সন্তুষ্ট হবে। পাশাপাশি তারা প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকবে, প্রতিষ্ঠান যে পণ্যটি তৈরি করে তাদের সামনে উপস্থাপন করবে তারা সেটি মেনে নেবে এবং তারা এটা ক্রয় করবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান এই পণ্যগুলো বিক্রি করে মানে নিশ্চিতভাবে কোনো জটিলতা ছাড়া, দুশ্চিন্তা ছাড়া তারা পণ্যগুলো বিক্রি করতে পারবে এবং উচ্চ মুনাফা অর্জন করতে পারবে। আর মানের বিষয়টি, মান ব্যবস্থাপনার বিষয়টি যদি বজায় থাকে তাহলে উৎপাদনশীলতার পরিমাণ বেশি হবে, কারণ এখানে ভুল ত্রুটি কম হবে। এখানে যারা কাজ করবে তাদের দক্ষতা বা যোগ্যতা বাড়বে, ফলে অটোমেটিক্যালি উৎপাদনশীলতা বেড়ে যাবে। পাশাপাশি পণ্যের অপচয় হ্রাস পাবে, ত্রুটিমুক্ত পণ্য, নিম্নমানের পণ্য এগুলো ফেরত আসবে, ক্রেতারা এগুলো ফেরত দেবে। এগুলো পেছনে পণ্য বিপণন করা, পরিবহন করা, বিজ্ঞাপন প্রদান করা, যাবতীয় যে খরচগুলো আছে সেই খরচগুলো এখানে আর হবে না। এবং পাশাপাশি পণ্য উৎপাদন করার জন্য যে পরিমাণ মজুদ সংরক্ষণ করা দরকার, যদি মানের ধারাবাহিকতা বজায় রাখে তাহলে অপচয় কম হবে এবং মজুদ পণ্যের একটা কাম্য স্তর বজায় থাকবে। এই বিষয়গুলোর একটি ধারাবাহিক প্রক্রিয়াই হলো মান ব্যবস্থাপনা। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি যে মান ব্যবস্থাপনা হলো ভোক্তাদের যে সন্তুষ্টি আছে সেই সন্তুষ্টি অনুযায়ী মানের নিশ্চয়তা বিধান করা, পণ্যের ভিতরে সেই মানটি যাতে বজায় থাকে সেই মানের নিশ্চয়তা বিধান করা, এবং পাশাপাশি এই মানটি যে প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে সেই প্রক্রিয়াটির নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলো মান ব্যবস্থাপনা। তো এরপরে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী, সেটি হলো মান ব্যবস্থাপনার গুরুত্বটা কি। আমরা এই মান ব্যবস্থাপনার যে সংজ্ঞা সেইটি আলোচনা থেকে আমরা মোটামুটি কিছু আইডিয়া আমরা করতে পারছি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব কি। তো আমরা আগেই বলেছি যে মান ব্যবস্থাপনা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেখানে আমাদেরকে ক্রেতারা কি চায় সেটা খুঁজে বের করতে হবে এবং সে খুঁজে বের করে সেই অনুযায়ী পণ্য তৈরি করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করে তাদের আনুগত্য অর্জন করতে হবে এবং ভোক্তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের ডিজাইন এবং পণ্য উন্নয়ন করতে হবে এবং এর মাধ্যমে মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং উৎপাদনশীলতার পরিমাণও বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদনের খরচ হ্রাস অর্থাৎ অপচয় হ্রাস এবং মজুদ পণ্যের কাম্য স্তরও বজায় থাকবে। এই ধারাবাহিক প্রক্রিয়াটি হলো মান ব্যবস্থাপনা। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি আসলে উৎপাদন ক্ষেত্রে মান ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটির মাধ্যমে যেমন ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা যায় তেমনিভাবে ক্রেতাদের আনুগত্য অর্জন করা যায় এবং উচ্চ মুনাফা অর্জন করা যায়। প্রতিষ্ঠানের যে অপচয়, উৎপাদন ক্ষেত্রে যে অপচয়, সে অপচয়গুলো হ্রাস করা সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মান ব্যবস্থাপনার গুরুত্ব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কিছু পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম যে বিষয়টি আসবে মান ব্যবস্থাপনার গুরুত্ব তার ভিতরে ক্রেতারা কি চায় তা খুঁজে বের করা। আসলে মান ব্যবস্থাপনার মূল লক্ষ্যটাই হলো যে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করা, এবং যদি সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় তাহলে অন্যান্য উদ্দেশ্যগুলো অটোমেটিক্যালি অর্জিত হবে। মুনাফা অর্জন করা, অপচয় হ্রাস করা, এগুলো অটোমেটিক্যালি অর্জন হবে। তো ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই ক্রেতারা পণ্যের মধ্যে কি চায়
সেই বিষয়টি প্রথমে খুঁজে বের করতে হবে। এবং মান ব্যবস্থাপনার মাধ্যমে যেহেতু সর্বোৎকৃষ্ট পণ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের ব্যবস্থা করা হয়, সেহেতু সেখানে ক্রেতারা কি চায় সেটি প্রথমে খুঁজে বের করা হয়। তো মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা সম্পর্কে জানতে পারে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা সর্বোৎকৃষ্ট পণ্য সেবা মানের নিশ্চয়তা বিধান করা। আমরা আগেও বলেছি, এখনো বলতেছি যে এই মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের কার্যকারিতা, অর্থাৎ মান যেহেতু উন্নত হবে, পণ্যের কার্যকারিতা বৃদ্ধি হবে, ক্রেতাদের পণ্যের উপরে নির্ভরযোগ্যতা বাড়বে, পণ্যটি ভালোভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এইভাবে কিভাবে ক্রেতাদের কাছে পণ্যটি সর্বোৎকৃষ্ট পণ্য হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। তো সেই কাজটি করার জন্য মান ব্যবস্থাপনায় কি করতে হবে, যে এখানে উৎপাদন প্রক্রিয়ারও উন্নয়ন হবে, যাতে একটি সর্বোৎকৃষ্ট পণ্য সেবার মানের নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়। ফলে এই মান ব্যবস্থাপনার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের যে উৎপাদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যাতে সর্বোৎকৃষ্ট পণ্য সেবার মানের নিশ্চয়তা বিধান করা যায়, সেই অনুযায়ী একটি ভালো উৎপাদন প্রক্রিয়া এখানে স্থাপন করা সম্ভব হয়, উৎপাদন প্রক্রিয়ার মান উন্নয়ন করা সম্ভব হয় মান ব্যবস্থাপনার মাধ্যমে। এরপরে বলা হচ্ছে ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টি। একটু আগে আমরা বলেছি যে মান ব্যবস্থাপনার মাধ্যমে ভোক্তাদের চাহিদার সন্তুষ্টি বিধান করার জন্য মানের উন্নয়ন এবং ভোক্তারা যা চায়, যে যা সুবিধা চায়, সেগুলো সর্বোচ্চভাবে পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। ফলে ভোক্তারা যেহেতু তারা সর্বোৎকৃষ্ট মানের পণ্যটি পায়, ফলে তারা সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট হলেই তারা প্রতিষ্ঠানের যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো বা প্রতিষ্ঠানের যে ব্র্যান্ডগুলো আছে, পণ্যগুলো আছে, সেগুলো তারা নিশ্চিন্ত মনে ক্রয় করতে পারে এবং পণ্যের প্রয়োজন পড়লে তারা অন্য পণ্যের উপর অন্য ব্র্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে একজন অনুগত ক্রেতা হিসেবে ওই প্রতিষ্ঠানের পণ্যটি ক্রয় করে। ফলে এই মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং তার প্রতিষ্ঠানের প্রতি একটি অনুগত ক্রেতা সৃষ্টি করতে সক্ষম হয়। এরপর যে পণ্যের ত্রুটি দূর করা। পণ্য উৎপাদন থেকে শুরু করে একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। যদি প্রতিষ্ঠানের ভিতরে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, মান ব্যবস্থাপনা যদি বজায় থাকে, তাহলে অবশ্যই এই ত্রুটিগুলো ধরা পড়বে এবং এই ত্রুটিগুলো ধরা পড়ার মাধ্যমে এগুলো দূর করে একটি উচ্চ মান সম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে সরবরাহ করা সম্ভব হবে এবং ভোক্তারাও একটি উচ্চ মান সম্পন্ন পণ্য ভোগ করে তারা সন্তুষ্ট হবে। তো মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের ত্রুটি দূর করা সম্ভব। পাশাপাশি যে বিষয়টা, সেটা হলো পণ্যের ডিজাইন করা। যেহেতু পণ্যের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা হবে, তাহলে পণ্যটি কি ধরনের হলে, কি আকারের হলে, কি রঙের হলে, কি গুণাগুণের হলে ভোক্তাদের এই আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই সার্বিক ডিজাইনের বিষয়টি এই মান ব্যবস্থাপনা করে থাকে। ফলে এই মান ব্যবস্থাপনার মধ্যে ভালো একটি পণ্য ডিজাইন করা সম্ভব হয়। এরপর হচ্ছে উচ্চ উৎপাদনশীলতা ও মুনাফা অর্জন। এই মান ব্যবস্থাপনার কারণে এখানে শ্রমিকদের যে কাজের ক্ষেত্রে যে দক্ষতা বা যোগ্যতা, সেটাও ভালো হয়, কারণ তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পায়, ভালো একটি উৎপাদন প্রক্রিয়া তারা পায়, তারা স্বল্প অপচয় অর্থাৎ ভুল ত্রুটি কম করে, এখানে নির্দিষ্ট একক কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয় এবং এই উৎপাদনশীলতা অর্জনের পাশাপাশি মান ব্যবস্থাপনার মাধ্যমে যেহেতু ভুল ত্রুটি কম হয়, ভালো মানের পণ্য উৎপাদন হয়, সেহেতু এখানে উচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হয়। এরপর যেটি বলা হচ্ছে যে অপচয় হ্রাস। যেহেতু মান ব্যবস্থাপনায় পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, স্থায়িত্বতা ইত্যাদি বিষয়গুলো মান ব্যবস্থাপনার উপরে নির্ভর করে, ফলে মান ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে যেন অপচয় হ্রাস করা সম্ভব। কারণ এখানে কোন মানে পণ্য উৎপাদন হবে তার আদর্শ মান নির্ধারিত থাকে এবং উৎপাদন কর্মীরা সেই মান অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে বিধায় এখানে অপচয় হ্রাস পায়। এরপর যে হচ্ছে পণ্য মানের নিশ্চয়তা প্রদান। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মান ব্যবস্থাপনা এই কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদেরকে ভালো মানের পণ্য সম্পর্কে নিশ্চয়তা বিধান করতে পারেন, কারণ তারা ভোক্তাদের কাছে সামনে উপস্থাপন করতে পারেন যে তারা কিভাবে একটি ভালো মানের পণ্য উৎপাদন করেছেন এবং তাদের সামনে উপস্থাপন করছেন, এবং তারা পণ্যের মান সম্পর্কে তারা প্রতিষ্ঠান নিজেও জানতে পারে যে তারা কোন মানের পণ্য উৎপাদন করছে এবং উৎপাদন ক্ষেত্রে তাদের দক্ষতা কতটুকু, কোনো অদক্ষতা আছে কিনা। যদি কোনো অদক্ষতা বা ত্রুটি থাকে তারা মান ব্যবস্থাপনার মাধ্যমে সেটা দূর করে একটি ভালো মানের পণ্য উৎপাদন করতে পারে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হয়।
এবং এগুলো হলে প্রতিষ্ঠান অটোমেটিক্যালি তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে পারে। কারণ মান ব্যবস্থাপনা যদি বজায় থাকে তাহলে ভালো মানের পণ্য উৎপাদন হয় এবং সেই পণ্যগুলো তারা বিক্রি করতে পারে, সহজে বিক্রি করতে পারে, দ্রুত মুনাফা অর্জন করতে পারে এবং পণ্যের ক্ষেত্রে যত ধরনের ভুল ত্রুটি, অপচয় সেগুলো হ্রাস করে তারা মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়। পাশাপাশি যেটি বলা হচ্ছে মজুদ মালের খরচ হ্রাস, যদি মান ব্যবস্থাপনা বজায় থাকে তাহলে এখানে ত্রুটির পরিমাণ কম হয়, অপচয়ের পরিমাণ কম হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেই কারণে এখানে অপচয়ের পরিমাণটা, মজুদ মালের অপচয় কম হয় এবং খরচও হ্রাস পেয়ে যায়। এবং এখানে উৎপাদনশীলতা বৃদ্ধির মানে হলো এখানে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। পাশাপাশি ঝুঁকিও হ্রাস পায়। যদি কাঁচামাল অধিক ব্যবহার করার প্রয়োজন পড়ছে না, উৎপাদিত পণ্যগুলো মানসম্পন্ন হওয়ার ফলে এটা বিক্রয় করতে কোনো ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে না। ফলে প্রতিষ্ঠান এই পণ্য উৎপাদন এবং বিক্রির ক্ষেত্রে যে ঝুঁকিগুলো আছে সেগুলো দূর করে নিশ্চিন্তভাবে পণ্য উৎপাদন এবং বিপণন করতে সক্ষম হচ্ছে। এরপরে উৎপাদনকারী এবং সরবরাহকারীর মধ্যে একটি ভালো সম্পর্ক সৃষ্টি হয়। যেহেতু সঠিক সময়ে সঠিক মানের পণ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো সরবরাহকারীদের দিতে পারে এবং সরবরাহকারীরা সেই পণ্যগুলো নিশ্চিত মনে নিয়ে সঠিক সময়ে খুচরা কারবারিদের সরবরাহ ব্যবস্থা করতে পারে। এবং সর্বশেষে যেটা হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া এবং এখানে যে কথাটি বলা আছে যে মান ব্যবস্থাপনার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল কর্মীকে একটি কর্মকাণ্ডের মধ্যে সার্বিকভাবে সম্পৃক্ত করে রাখা সম্ভব হয়। এখানে তাদেরকে বোঝানো যায় যে মান ব্যবস্থাপনা বলতে একটি নির্দিষ্ট কোনো কর্ম নয়, এটা একটি সার্বিক কর্মসূচি এবং সকলকে মিলেমিশে এখানে কাজ করে এই মানের বিষয়টি অর্জন করতে হবে। ফলে এর মাধ্যমে সকল কর্মীদের উৎসাহ বৃদ্ধি করা যায় এবং তাদের সম্পর্ক, তাদের কাজে অংশগ্রহণের মাধ্যমে সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো মান ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা কি এবং মান ব্যবস্থাপনার গুরুত্ব কি। আরেকটি কথা বলে রাখি যে মান ব্যবস্থা, যে মানের কথাটি বলা হচ্ছে সেটা আমরা বলছি মান হচ্ছে ক্রেতার প্রত্যাশার স্তর। অর্থাৎ মান হচ্ছে পণ্যের এমন একটি অবস্থান যে অবস্থানের মাধ্যমে আমরা পণ্যের এমন সেটি ভোক্তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। যেমন আমরা বলি, আমরা পণ্য ক্রয় করতে গেলে বলি যে এটা এ গ্রেড, বি গ্রেড, সেভাবে আমরা একটা মান নির্ধারণ করে একটা শ্রেণীবিভাগ করি। সেইভাবে এই মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান কিন্তু তার পণ্যটি কোন স্তরে পড়ছে সেটি ভোক্তাদের সামনে সেভাবে উপস্থাপন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি আলোচনা করব সেটি হলো নিম্নমানের পণ্য উৎপাদন খরচের ধারণা। অর্থাৎ প্রতিষ্ঠান যদি মান ব্যবস্থাপনা না করে, মান নির্ধারণ যদি সুনিশ্চিত না করে, তাহলে সেই ক্ষেত্রে পণ্য নিম্নমানের হবে এবং পণ্য নিম্নমানের হলে প্রতিষ্ঠানকে কি ধরনের খরচ বহন করতে হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি। মনে করো, সাপোজ ধরো একজন ব্যক্তি হাসান সাহেব, উনি একটি ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর মালিক। উনি বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র তৈরি করে থাকেন। বিশেষ করে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি ধরনের আসবাবপত্র তৈরি করে থাকেন এবং তিনি তার নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য এলাকারও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত এই সমস্ত পণ্যের অর্ডার পান এবং এগুলো দিয়ে তিনি এই অর্ডারগুলো তিনি প্রসেসিং করে থাকেন। তার 10 জন দক্ষ শ্রমিক রয়েছে। তিনি গুণগত মানের এবং আকর্ষণীয় ডিজাইনের উন্নত ফিনিশিং এর পণ্য উৎপাদন করেন এবং সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিয়ে থাকেন। এই সমস্ত কারণে এই প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে এবং এই সুনামের মাধ্যমে তিনি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে উনি ব্যবসায়িক এ ধরনের কর্মকাণ্ডে কর্মব্যস্ততার কারণে যাতায়াতের মধ্যে উনি সড়ক দুর্ঘটনায় মারা যান এবং উনি মারা যাওয়ার পরে ওনার 2 ছেলে এই ব্যবসার দায়িত্ব নেন এবং বাবার যে ব্যবসায় প্রতিষ্ঠানের যে পরিচিতি, এটাকে পুঁজি করে তারা ব্যবসা কার্য পরিচালনা করে এবং আগের মতোই তারা পণ্যের অর্ডার পেতে থাকে এবং তিনি ইতিমধ্যে এক স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে উনি দরপত্রের শর্ত পূরণ করে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলোর অর্ডার নেন, চুক্তিবদ্ধ হন এবং চুক্তিবদ্ধ হওয়ার পরে দুই ভাই মিলে এই অর্ডার থেকে অধিক মুনাফার আশায় চুক্তি ভঙ্গ করে
তার বাবা যেভাবে উন্নত মানের পণ্য, উন্নত ফিনিশিং, ডিজাইন এগুলো ব্যবহার করতো, সেগুলো শর্ত ভঙ্গ করে নিম্নমানের কাঠ দিয়ে যেনতেনভাবে পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানে সরবরাহ করেন। প্রতিষ্ঠানের পণ্যগুলো পেয়ে তাদের চুক্তি অনুযায়ী পণ্য না হওয়ার কারণে এগুলো তারা ফেরত দেন এবং প্রতিষ্ঠানকে কোনো মূল্য তারা পরিশোধ করেন না। এই অবস্থায় এই প্রতিষ্ঠানের যে মালিক, বর্তমান যে মালিক দুই ভাই, তারা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আদালতে মামলা করে এবং আদালতে মামলা করার পরে প্রতিষ্ঠানটি যখন ক্ষতিপূরণ পাওয়ার জন্য চেষ্টা করে, তখন লক্ষ্য করে যে আসলে দরপত্রে বা চুক্তিতে যে ধরনের কথাবার্তা লেখা আছে ওই দুই ভাই সেইটি মেনটেন করেনি, ফলে তারা এই ক্রেতাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণও পান না। তাহলে বোঝা গেল যে যদি এরকম পরিস্থিতি হয়, মান ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, তাহলে কি হতে পারে? ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদের ভিতরে বেকারত্ব, তারা বেকার হয়ে পড়তে পারে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। অথবা এরকম নিম্নমানের পণ্য উৎপাদন করার কারণে বাজারে তাদের চাহিদা হ্রাস পেয়ে যেতে পারে, অথবা চুক্তি ভঙ্গের অপরাধে তাদের আইন অর্থাৎ জেল জরিমানার সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের খরচ এর সাথে জড়িত রয়েছে। তো এই নিম্নমানের পণ্য উৎপাদন করে জনিত যে খরচ, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে এই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদন থেকে শুরু করে এটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত, বিপণন পর্যন্ত অনেক ধরনের কাজ তারা এখানে করে এবং এখানে অনেক ধরনের খরচ তাদের হয়। তো এত কিছু খরচ করেও যদি পণ্যের মান নিম্ন হয়, তাহলে কি পরিস্থিতি হয়? যেখানে আমরা যেমন উল্লেখ করেছি যে এখানে সুনাম নষ্ট হতে পারে, বেকারত্ব বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় হারাতে পারে, বাজার হারাতে পারে, উৎপাদনশীলতা কমে যেতে পারে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, অথবা চুক্তি ভঙ্গের অপরাধে এখানে জেল জরিমানা হতে পারে। তো আমরা এখন জানবো যে আসলে নিম্নমানের পণ্য উৎপাদনে হলে কি কি ধরনের খরচ হতে পারে। এখানে আমরা 4 ধরনের খরচের অবস্থা আমরা দেখছি স্ক্রিনে। 4 ধরনের খরচ নিম্নমানের পণ্য উৎপাদনের যে খরচের যে প্রকারভেদ, এখানে 4 ধরনের খরচ। একটি হলো প্রতিরোধমূলক খরচ, দ্বিতীয় হলো মূল্যায়ন খরচ, তৃতীয় হলো অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ এবং 4 নম্বর হলো বাহ্যিক ব্যর্থতার খরচ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে নিম্নমানের পণ্য যদি প্রতিষ্ঠান উৎপাদন করে, তাহলে এই 4 ধরনের খরচে তাকে সম্মুখীন হতে হবে। অর্থাৎ লাভ তো হবে না, উল্টো আরো 4 ধরনের তাকে ক্ষতি বহন করতে হবে। তো প্রথম যে খরচের কথা বলা হচ্ছে সেটা হলো প্রতিরোধমূলক খরচ। অর্থাৎ এখানে প্রতিষ্ঠান যদি মান ব্যবস্থাপনা না করে, তাহলে সেক্ষেত্রে যদি নিম্নমানের পণ্য উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে এই পণ্যটি ক্রেতাদের কাছে যাওয়ার আগেই যদি পুনরায় এই সংশোধন করতে হয়, তাহলে প্রথম কি করতে হবে? যদি শ্রমিক কর্মচারীদের মধ্যে কোনো ত্রুটি থাকে, দক্ষতা বা যোগ্যতার যদি কোনো ঘাটতি থাকে, তাহলে কি করতে হবে? আবার তাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ওয়েল ট্রেন্ড করতে হবে, যোগ্যতা সম্পন্ন করে তৈরি করতে হবে, সেই জন্য প্রশিক্ষণ খরচ হবে। দ্বিতীয় হলো যে পণ্যের ডিজাইনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ডিজাইন পরিবর্তন করে পুনরায় ডিজাইন করতে হবে। এবং পুনরায় ডিজাইন করাই মানে হলো এখানে লোকবলের খরচ, সময় অপচয়, প্লাস নতুন যন্ত্রপাতি ইনস্টল করা ইত্যাদি বিচিত্র ধরনের খরচ এখানে রয়েছে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে প্রক্রিয়ার পুনঃ ডিজাইন করা। অর্থাৎ যদি প্রক্রিয়ার ভিতরে পণ্য উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ত্রুটি থাকে, মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই প্রক্রিয়াকে আবার নতুন করে সাজাতে হয়। সেক্ষেত্রে মেশিন পুনরায় স্থাপন করা, লোকজনের দায় দায়িত্ব পুনর্বন্টন করা, এই সমস্ত ব্যাপক কাজে এখানে অর্থ খরচের ব্যাপার রয়েছে। এছাড়া সংশোধনমূলক কার্যক্রমের খরচ, অর্থাৎ এইখানে যে কথাটা বলা হচ্ছে যে যদি উৎপাদন এই যে প্রক্রিয়ার পুনঃ ডিজাইন খরচ, এর ভিতরে এই প্রক্রিয়ার ভিতরে কোনো মেশিনে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই সংশোধন করার জন্য এখানে খরচের দরকার পড়ে। এবং পাশাপাশি এখানে যেটা হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণ খরচ, অর্থাৎ পণ্য উৎপাদন শুরু হয়ে গেল, এখন নিম্নমানের পণ্য উৎপাদন হলো, তো সেটা চিহ্নিতকরণের জন্য কোথায় এই ত্রুটি আছে সেটা বের করার জন্য আবার লোকবল নিয়োগ করতে হয়, সময় খরচ হয় এবং অর্থ খরচ হয়। এবং সর্বশেষে যেটি বলা হচ্ছে সরবরাহকারীদের সাথে কাজ করা খরচ, অর্থাৎ পণ্যটা যদি ত্রুটির কারণে নিম্নমানের হয়, তাহলে যে সরবরাহকারীদের সাথে চুক্তি হয়েছিল
তাদেরকে যে পরিমাণ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, পরবর্তীতে কি হবে, এই ত্রুটির কারণে ব্যয়ের পরিমাণ বাড়বে, আবার তাদেরকে সুবিধাও দিতে হবে, অর্থাৎ ডবল এখানে খরচটা বেড়ে যাবে। তো এগুলো যদি মানে সংশোধন করতে হয়, প্রতিরোধ করতে হয়, তাহলে এই প্রতিরোধ করতে গেলে, অর্থাৎ প্রাথমিক উৎপাদন শুরুর পূর্বে যদি এখানে মান ব্যবস্থাপনা করা না হয়, তাহলে এই প্রতিরোধমূলক কাজগুলো উৎপাদন চলাকালীন করার প্রয়োজন পড়ে, এবং এইগুলো কাজে একটি ব্যাপক পরিমাণ অর্থ খরচ হয়। যে অর্থ, সে খরচটি মূল্যের উপর প্রভাব পড়ে, পণ্যের দাম বেড়ে যায়, পাশাপাশি প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়, বেশি মূল্য হওয়ার কারণে ক্রেতারাও সেটি ক্রয় করতে চায় না, এবং নিম্নমানের হওয়ার কারণে ক্রেতারা সেটাকে বর্জন করে। এরপরে দ্বিতীয় যে খরচের বিষয়টি আসছে সেটা হলো মূল্যায়ন খরচ, অর্থাৎ এই প্রতিরোধমূলক খরচের পাশাপাশি এখানে মূল্যায়ন খরচ, যাতে পণ্য যে উৎপাদন হচ্ছে সেই পণ্য, উৎপাদিত পণ্যটি যদি নিম্নমানের হয়, তাহলে সেক্ষেত্রে এটি পরীক্ষা নিরীক্ষা করে এটাকে সংশোধন করার জন্য এখানে পণ্য মানসম্পন্নভাবে উৎপাদন হচ্ছে কিনা, অর্থাৎ পণ্যের নিম্নমানের পণ্য যদি উৎপাদন হয়, তাহলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে গেলে যে সমস্ত পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ করা, সেগুলো বিশ্লেষণ করা, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সেজন্য যে খরচগুলো হয় সেগুলোকে আমরা মূল্যায়ন খরচ বলে থাকি। প্রথমে হলো যে পরিদর্শন খরচ, অর্থাৎ কোথায় এই ত্রুটি হচ্ছে সেটাকে পরিদর্শন করে খুঁজে বের করা, এর জন্য অতিরিক্ত সময় প্রচেষ্টা ব্যয় হয়, এবং পরিদর্শকের পেছনে অর্থ খরচ করতে হয়। পাশাপাশি পরীক্ষণ করতে হয়, অর্থাৎ উৎপাদিত পণ্যগুলোকে বিভিন্ন ল্যাবে এটাকে টেস্ট করতে হয়, এবং গুণগত মান পরীক্ষা করতে হয়, তার জন্য খরচ করতে হয়। পাশাপাশি এই যে এগুলো মূল্যায়ন করবে, তার জন্য যে স্যাম্পলগুলো সংগ্রহ করতে হয়, তথ্যগুলো সংগ্রহ করতে হয়, বিশ্লেষণ করতে হয়, এর জন্য পারিসংখ্যানিক যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো এখানে হয়ে থাকে। এগুলোকে আমরা মূল্যায়ন খরচ বলি। নিম্নমানের পণ্য যদি উৎপাদিত হয় সেক্ষেত্রে এই ধরনের ব্যয় বেড়ে যায়। এরপরে তৃতীয় যেটি রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, অর্থাৎ পণ্য বা সেবা উৎপাদনের সময় যদি ত্রুটি ধরা পড়ে, সেগুলো সংশোধনের জন্য যে খরচগুলো হয় সেগুলোকে আমরা অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, অর্থাৎ পণ্য উৎপাদন চলাকালীন সময়ে যে ত্রুটিগুলো ধরা পড়ে, সেই ত্রুটিগুলো দূর করা হলে যে খরচগুলো হয় সেগুলোকে আমরা অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ বলি। প্রথম যে খরচের কথা বলা হচ্ছে সেটা হলো উৎপাদন ক্ষমতা জনিত ক্ষতি, অর্থাৎ যদি প্রতিষ্ঠানের এই উৎপাদন চলাকালীন যদি এর ভিতরে ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে এই ত্রুটি দূর করার জন্য এখানে ব্যবস্থা গ্রহণ করতে হয়, এবং এইটার ফলে কি হয় যে উৎপাদনের গতিটা কমে যায়, অর্থাৎ যেহেতু ত্রুটিপূর্ণ উৎপাদন হচ্ছে, আগে পূর্বের পরিমাণ আর আবার এটাকে নিয়ন্ত্রণ করা, আবার এটাকে প্রোডাকশনে যাওয়া, এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কমে যায়, এবং একই কাজ বারে বারে করা প্রয়োজন পড়ে, ফলে খরচের পরিমাণটা বেড়ে যায়। এরপরে রয়েছে বাহ্যিক ব্যর্থতার খরচ, অর্থাৎ পণ্য উৎপাদন হওয়ার পরে পণ্যটি যখন ক্রেতাদের কাছে যায়, সেক্ষেত্রে যদি পণ্যের ভিতরে কোনো ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে সে পণ্যগুলোকে অর্থাৎ ক্রেতাদের যে অভিযোগগুলো থাকে পণ্যের উপরে, সেগুলোকে মেট আপ করার জন্য সেখানে খরচ হয়। এগুলোকে আমরা বাহ্যিক ব্যর্থতার খরচ বা বিচ্যুতির খরচ আমরা বলে থাকি। এর ভেতরে প্রথম হচ্ছে ওয়ারেন্টি, অর্থাৎ ওয়ারেন্টি অনুযায়ী দেখা গেল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদনকারীকে সেগুলো মেরামত করে দিতে হয়, এবং এই ওয়ারেন্টি জনিত খরচ তাকে প্রতিষ্ঠানকে বহন করতে হয়। সো যদি পণ্য নিম্নমানের হয়, পণ্যের ভিতরে যে ত্রুটি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে এই ওয়ারেন্টি দেওয়ার কারণে, চুক্তির কারণে এখানে অধিক সেবা দেওয়ার প্রয়োজন পড়ে, এবং এক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ খরচ হয়। পাশাপাশি পণ্য ত্রুটিপূর্ণ হলে এবং ক্রেতা যদি এই ত্রুটিপূর্ণ ব্যবহার করে যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেক্ষেত্রে সে যদি এটি মানে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য সে যদি মামলা করে, তাহলে সেক্ষেত্রে এই মামলা পরিচালনা করতে এবং অনেক খরচ হয়, এবং এই মামলার কারণে ক্রেতাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়, ব্যবসা জগতেও তাদের সুনাম নষ্ট হয়, কোম্পানির ভাবমূর্তি নষ্ট হয়, ক্রেতাদের কাছেও প্রতিষ্ঠানের এবং যে সুনাম এবং ভাবমূর্তি সেটিও ক্ষুণ্ণ হয়। এই সমস্ত বাবদ প্রতিষ্ঠানকে অনেক পরিমাণ অর্থ খরচ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচের প্রকারভেদ।
সাধারণত কোনো প্রতিষ্ঠান যদি এই ধরনের নিম্নমানের পণ্য উৎপাদন করে, তাহলে একেবারে উৎপাদনের শুরু থেকে এই প্রতিরোধমূলক খরচ, মূল্যায়ন খরচ, অভ্যন্তরীণ ব্যর্থতা খরচ এবং বাহ্যিক ব্যর্থতার খরচ, এই খরচগুলো তাদেরকে বহন করতে হয় এবং এগুলোর কারণে প্রতিষ্ঠানের তো সার্বিক ক্ষতি হয়। এক হলো উৎপাদন খরচ বেড়ে যায়, দ্বিতীয়ত হলো এই মান নিয়ন্ত্রণে, মান ব্যবস্থাপনা করতে গিয়ে এই ত্রুটিগুলো দূর করার জন্য প্রশিক্ষক থেকে শুরু করে, পরিদর্শন থেকে শুরু করে, পারিসংখ্যানিক এই ধরনের যে কাজগুলো আছে, এগুলোর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। আবার পাশাপাশি যে উৎপাদন প্রক্রিয়া আছে এটাকে পুনরায় সেট আপ করতে হয়, উৎপাদনের পরিমাণ কমে যায়। এছাড়া ওয়ারেন্টি বা মামলার কারণে তাদেরকে যেমন অর্থ খরচও করতে হয়, পাশাপাশি তাদেরকে দুর্নামও কুড়াতে হয়। তাহলে বোঝা গেল যে নিম্নমানের পণ্য উৎপাদন, অর্থাৎ যদি মান ব্যবস্থাপনা করা না হয়, তাহলে প্রতিষ্ঠানের খরচের পরিমাণ বাড়বে, অপচয় পরিমাণ বাড়বে, মুনাফার পরিমাণ কমে যাবে, বাজারে ক্রেতাদের যে উৎপাদনকারী যে সুনাম রয়েছে ক্রেতাদের কাছে, সেটিও নষ্ট হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনার মাধ্যমে যাতে নিম্নমানের পণ্য উৎপাদন না হয় এবং এই ধরনের যে খরচগুলো রয়েছে এগুলো যাতে প্রতিষ্ঠান কে বহন করতে না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি এই মান ব্যবস্থাপনা যদি প্রয়োগ করা না হয়, যদি এই ব্যবস্থাটি না থাকে, তাহলে প্রতিষ্ঠানকে অনেক খরচের সম্মুখীন হতে হবে এবং একটি লাভজনক প্রতিষ্ঠানও কিন্তু মান ব্যবস্থাপনার অভাবে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এবং তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়তে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের উচিত হলো মান ব্যবস্থাপনা বিষয়টি বজায় রাখা। তো এই হলো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচের প্রকারভেদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা বাংলাদেশের যে মানুষ, আমরা যারা রয়েছি সচেতন মানুষ, আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি যে অর্থাৎ আমাদের দেশের মানুষের একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে যারা পণ্য উৎপাদন করে, আমাদের দেশসহ, তার ভিতরে জাপানিদের উৎপাদিত পণ্য সবচেয়ে ভালো, চাইনিজদের পণ্য থেকে জাপানিদের পণ্য ভালো। চাইনিজরা অনেক ধরনের পণ্য তৈরি করে, তারাও ভালো মানের পণ্য তৈরি করতে পারে। তুলনামূলকভাবে জাপানিদের পণ্য অনেক ভালো, ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে তাদের পণ্য অনেক ভালো, টেকসই, গুণগত মান ভালো। যেমন কেউ যদি একটি ভালো মানের ভালো টেলিভিশন কেনার চিন্তা করে, তাহলে সে সনি মেড ইন জাপান এটিকে ক্রয় করার সে চিন্তা ভাবনা করে। সে যদি একটি গাড়ি ক্রয় করতে চায়, তাহলে সে মেড ইন জাপান এই দেশের গাড়ি দ্বারা ক্রয় করার চিন্তা ভাবনা করে। তো এই যে বিষয়টি, তাহলে এই যে বিশ্বস্ততা এই দেশ সম্পর্কে, এইটি কিভাবে আসলো, এটি যদি আমরা সঠিক উত্তরের সন্ধান পেতে চাই, তাহলে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক যে পটভূমি বা প্রেক্ষাপট, সেই বিষয়টি আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হওয়ার পরে, এই যুদ্ধ যখন শেষ হলো, তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সাল থেকে আমেরিকার যে ব্যবস্থাপনা যে বিশারদগণ রয়েছে, আমেরিকান যে অর্থাৎ আমেরিকা যারা ব্যবস্থাপনা বিশারদ, এরা ওই দেশের যে মার্কিন যে কোম্পানিগুলা রয়েছে, এগুলোকে এই কোম্পানিগুলোকে গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ হিসাবে গুণগত মান স্তরের একটি তত্ত্বের সূচনা তৈরি করেন। তারা একটি তত্ত্ব দেন যে কিভাবে মান উন্নয়ন করতে হবে। অর্থাৎ 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান অর্থাৎ যারা ব্যবস্থাপনা বিশারদ রয়েছে, আমেরিকান প্রতিষ্ঠানগুলো যাতে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারেন, তার জন্য তারা একটি তত্ত্ব বা সূত্র তারা তৈরি করেন। এই সূত্রগুলো তারা আমেরিকান উৎপাদনকারীদেরকে তারা এটা প্রদান করেন। কিন্তু ওই সময় মার্কিন কোম্পানিগুলো এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে মানের বিষয়টিকে খুব বেশি তারা গুরুত্ব দেয়নি, বা তাদের এই যে বিশেষজ্ঞদের, ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের যে তত্ত্ব বা সূত্রটিকে তারা খুব বেশি গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক ও শীর্ষ ব্যবস্থাপক ডব্লিউ এডওয়ার্ড ডেমিং ও জোসেফ জুরান এবং ফিল ক্রসবি, এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে অর্থনৈতিক মন্দা যেটা সৃষ্টি হলো, সেই মন্দা মোকাবেলা করার জন্য উনি আমেরিকান কোম্পানিগুলোকে এই তিনজনে 14টি পরামর্শ সহ একটি তত্ত্ব প্রদান করেন। তোমরা স্ক্রিনে তিনজনের ছবি দেখতে পাচ্ছ, ডব্লিউ এডওয়ার্ড ডেমিং, জোসেফ জুরান এবং ফিল ক্রসবি।
ওনারা আমেরিকান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ওনারা অধ্যাপক এবং শীর্ষ ব্যবস্থাপক। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন গোটা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি হয়, তখন আমেরিকান কোম্পানিগুলো যাতে গোটা বিশ্বে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে বা টিকে থাকতে পারে, তার জন্য তারা 14টি পরামর্শ সহ একটি তত্ত্ব প্রদান করে। এবং আমেরিকান যে সবচেয়ে বড়, পৃথিবীতে সবচেয়ে বড় গাড়ি উৎপাদনকারী কোম্পানি জেনারেল মোটরস, এই জেনারেল মোটরসকেও তারা এই পরামর্শটি প্রদান করেন। কিন্তু ওই সময় জেনারেল মোটরস কোম্পানিও কিন্তু আগের মতো ধারাবাহিকতায় তারাও এই যে পরামর্শ বা তত্ত্ব এটিকে তারা গুরুত্ব দেয়নি। ফলে এই ডেমিং এবং জোসেফ জোরান ফিল ক্রসবি তারা যখন দেখলেন যে এই তাদের যে পরামর্শ, তাদের যে সূত্র, যেহেতু মূল এই আমেরিকান কোম্পানিগুলোই তারা গুরুত্ব দিচ্ছে না, তখন তারা কি করলেন, এই তিনজন তাদের এই পরামর্শ এবং তত্ত্ব ওনারা জাপানিদের সরবরাহ করলেন। জাপানিদেরকে এইটার প্রতি আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা করলেন এবং জাপানি উৎপাদনকারীদের বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা যদি এই তত্ত্ব ব্যবহার করো, তাহলে তোমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করে গোটা বিশ্বে তোমাদের উৎপাদিত গাড়ির সুনাম প্রতিষ্ঠা করতে পারবে। অ্যাকচুয়ালি ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর যে আমেরিকার যে জেনারেল মোটরস কোম্পানির গাড়ি, সেটি সারা বিশ্বে সবচেয়ে ব্যাপকভাবে সমাদৃত ছিল, সুনাম ছিল, এক নামে সবাই ওটাকে চিনত। ওই সময় জাপানি উৎপাদনকারী জাপানি যে গাড়ি উৎপাদন হতো, সেইটি নিম্নমানের ছিল এবং আকর্ষণহীন ছিল, এবং সবাই এটাই মনে করতে পারে যে জাপানিদের যে গাড়ি সেটা নিকৃষ্টতম এবং আকর্ষণহীন। তো এখানে এই যে তিনজন বিশেষজ্ঞ অধ্যাপক এডওয়ার্ড ডেমিং, জোসেফ জোরান, ফিল ক্রসবি, তারা যে পরামর্শ বা তত্ত্ব দিয়েছিলেন যেটা আমেরিকান কোম্পানিগুলো গুরুত্ব দেয়নি, তারা কি করলো, পরবর্তীতে জাপানিদেরকে এই তত্ত্বটা দিলেন। পরবর্তীতে জাপানি প্রতিষ্ঠানগুলো, এই জাপানি যারা গাড়ি উৎপাদন করে, তারা পরীক্ষামূলকভাবে এই ডেমিং, জোসেফ জোরান এবং ফিল ক্রসবির যে তত্ত্ব, এইটি ব্যবহার করে তারা পণ্যের ডিজাইন, গুণগত মানের উন্নয়ন করে তারা উন্নত মানের গাড়ি উৎপাদন করে এবং জাপান থেকে শুরু করে আমেরিকার বাজারে পণ্য বিপণন করার চেষ্টা করে। তখন দেখা যায় আস্তে আস্তে স্বল্প সময়ের ভিতরে, যেহেতু মান ব্যবস্থাপনার মধ্যে উন্নত মানের পণ্য যেহেতু এখানে তৈরি হয়েছে এবং ক্রেতারা তাদের প্রত্যাশা এটার মাধ্যমে পূরণ করতে পারছে, তখন ক্রেতারা আস্তে আস্তে এই জেনারেল মোটরসের গাড়ি বাদ দিয়ে জাপানি গাড়ি ক্রয় করা শুরু করেন এবং ধীরে ধীরে জাপানি মোটর উৎপাদনকারীরা তারা গোটা বিশ্বে তাদের বাজার তারা দখল করা শুরু করে এবং বিশ্ববাজার নিয়ন্ত্রণ করা তারা শুরু করে দেয়। এবং সেই সূত্র বা তত্ত্ব ব্যবহার করেই বর্তমান সময় পর্যন্ত জাপানি প্রতিষ্ঠান, জাপানের গাড়ি উৎপাদনকারীরা কিন্তু গোটা বিশ্বের যে গাড়ির বাজার সেটাকে তারা নিয়ন্ত্রণ করছে এবং তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরবর্তীতে জাপানের এই সফলতা দেখে আমেরিকান কোম্পানিগুলো তাদের গুণগত মানের প্রতি তারা গুরুত্ব দেয়, অধিক মনোযোগী হয় এবং মনোযোগী হওয়ার ফলে তারাও সেটা ব্যবহার করে এবং আস্তে আস্তে তারা উন্নত মানের গাড়ি তারা উৎপাদন করতে সক্ষম হয়। তো এই তিনজন যে বিশেষজ্ঞ, এই তিনজন বিশেষজ্ঞ সারা বিশ্বে মান ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করে থাকে। তাহলে আমরা জানলাম যে এডওয়ার্ড ডেমিং, জোসেফ জোরান ও ফিল ক্রসবি হচ্ছেন গোটা বিশ্বব্যাপী গুণগত মান পণ্য উৎপাদনের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার ভিত্তি স্থাপক। ওনারাই সারা বিশ্বে মানসম্পন্ন পণ্য উৎপাদনের ভিত্তি স্থাপন করে থাকেন এবং এই এডওয়ার্ড ডেমিং এবং অন্যান্য যারা রয়েছেন তারা আজকে পৃথিবীতে নেই, কিন্তু তাদের তত্ত্ব আজও সারা বিশ্বে অনুসরণ করা হয়ে থাকে এবং অনুসরণ করার ফলে কিন্তু প্রতিষ্ঠানগুলো ভালো মানের পণ্য উৎপাদন করতে পারছে, মুনাফা অর্জন করতে পারছে এবং এই যে এই কাজের জন্য কিন্তু এই জাপানিরা আজও এই যে এডওয়ার্ড ডেমিং বা জোসেফ জোরান, ফিল ক্রসবি, এদেরকে তারা মনে রাখে, তাদেরকে অবদানের স্বীকৃতি দেয় এবং তাদের নামেই গুণগত মান ব্যবস্থাপনা পুরস্কারের আয়োজন করে থাকে। অর্থাৎ যারা ভালো মানের পণ্য উৎপাদন করে তাদের নামে এই গুণগত মান ব্যবস্থাপনা পুরস্কার তারা প্রচলন করেছে এবং সেই পুরস্কার তারা প্রদান করে থাকে। তো আমরা স্ক্রিনে এডওয়ার্ড ডেমিং, জোসেফ জোরান বা ফিল ক্রসবি মান সম্পর্কে
যে কথাগুলো উক্তিগুলো করেছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ডব্লিউ.এ. ডেমিং যে কথা বলছে, গুণগত মান বলতে কম মূল্যে ক্রেতাদের পণ্য সেবা নিশ্চিতকরণ বোঝায়, যেখানে নিয়মিত গবেষণা, আবিষ্কার ও মান উন্নয়ন সম্পর্কযুক্ত। জোসেফ জুরান বলছেন যে গুণগত মান বলতে পণ্য মানের এমন একটি প্রধান উপাদানকে বোঝায় যা দ্বারা পণ্যের ব্যবহার উপযোগিতা বজায় থাকে। ফিল ক্রসবি বলছে যে গুণগত মান হলো পণ্যের প্রয়োজনীয় কৌশলগত মান নিশ্চিত করা। তিনি শুরুতেই সঠিক মান নিশ্চিতকরণের মাধ্যমে ত্রুটি শূন্যের কোঠায় নিয়ে আসার উপরে গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই তিনজন বিশেষজ্ঞ গোটা বিশ্বব্যাপী পণ্য উৎপাদনের যে বিষয়টি আছে, এই মান ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির রূপকার, এবং এরাই জাপান এবং পশ্চিমা বিশ্বে এই মান ব্যবস্থাপনার ক্ষেত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত আছেন এবং সমাদিত হচ্ছেন, এবং এদের এই দিক নির্দেশন অনুযায়ী আজও একবিংশ শতাব্দীতেও আজকে এই তিনজন বিশেষজ্ঞদের দিক নির্দেশন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো মান ব্যবস্থাপনা করে থাকে, এবং মান ব্যবস্থাপনার ভিত্তি হিসাবে তাদের সূত্রগুলো এখনো প্রতিষ্ঠিত আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মান ব্যবস্থাপনার কারণে জাপানিরা আজকে গোটা বিশ্বে তাদের উৎপাদিত পণ্যের মানের ব্যাপারে তারা গর্ব করতে পারে, তাদের সুনাম প্রতিষ্ঠিত রয়েছে, এবং এই জাপানিরা কিভাবে এই তিনজন বিশেষজ্ঞকে সম্মানিত করেছেন, তাদের নামে পুরস্কার তারা ব্যবস্থা করেছেন। যদি জাপানে কেউ এরকম ভালো মানে কাজ করে তাদেরকে তাদের নামে পুরস্কার দেওয়া হয়, এবং আমেরিকান কোম্পানিগুলো পরবর্তীতে এই তত্ত্ব অনুসরণ করে তারাও তাদের উৎপাদিত পণ্যগুলো আজকে বিশ্ব বাজারে সমাদৃত। তো এই হলো, এবং বর্তমানে যত প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন এবং বিপণন করে তারাও তাদের সূত্র অনুযায়ী মান ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে, এবং তাদের এই সূত্রগুলো এখনো মান ব্যবস্থাপনা ভিত্তি হিসাবে প্রচলিত রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, মান ব্যবস্থাপনা কি, এর গুরুত্ব কি, মান ব্যবস্থাপনা না করলে কি কি ধরনের খরচ হয়, সেগুলো আমরা জানতে পারলাম, এবং মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারলাম। এলো আমাদের এই অধ্যায়ের যে আলোচ্য বিষয় তার ভিতরে একটি অংশ। এর পাশাপাশি মান নিয়ন্ত্রণের গুরুত্ব এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিএসটিআই বা আইএসও, অর্থাৎ মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা দিক নির্দেশনা আইন যেগুলো রয়েছে, এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আশা করি তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবে। তো আজকে যে আলোচনা হলো সেই বিষয়টি পড়ার জন্য তোমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা, শিক্ষকের নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এস.এম. রকিবুজ্জামান এবং মোহাম্মদ আনোয়ার হোসেন এর লেখা সম্পা প্রকাশনে এই বইটি তোমরা অনুসরণ করবে, এবং এই বইয়ের 7ম অধ্যায়ে তোমরা এই বিষয়গুলো দেখতে পাবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদ থাকো, নিরাপদে তোমরা থাকবে। আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আবারও অংশগ্রহণ করবে এই আশা করি আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।